হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 2, দ্যাট ইজ মার্কেটিং ইন দ্য মোটর ইন্স্যুরেন্সের পার্ট 1 আজকে আমরা পড়ব। চলো শুরু করা যাক। মোটর থার্ড পার্টি পুল। দ্য মোটর থার্ড পার্টি পুল পড়ার আগে আমরা জানবো যে মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা কি। আর থার্ড পার্টি লায়াবিলিটি পলিসি offers insurance coverage against death, disabilities, injuries or property damage to a third party when they get hit by the insured vehicle. মানে ধরো কোনো ইনশিওর্ড ভেহিকেলের জন্য বা কোনো ভেহিকেলের জন্য যদি কোনো থার্ড পার্টির কোনো রকম লস হয়, সেটা হতে পারে তার ডেথ, ডিসেবিলিটিস বা কোনো ইনজুরিজ, বা হতে পারে সেটা তার প্রপার্টি ড্যামেজ, তাহলে সেই থার্ড পার্টিকে যে পলিসি দ্বারা প্রোটেকশন দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে মোটর থার্ড পার্টি পলিসি, লায়াবিলিটি পলিসি। থার্ড পার্টি ইজ আ ভিকটিম অফ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইজ ইউজুয়ালি নট অ্যাট ফল্ট অ্যান্ড দে মাস্ট রিসিভ কম্পেনসেশন ফর দ্য লসেস সাফার্ড বাই দেম। তাহলে থার্ড পার্টি ইজ দ্য ভিকটিম অফ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। The idea behind third party insurance pool is to offer fair, sufficient and timely compensation to the third party affected by commercial vehicle. তাহলে থার্ড পার্টি লস হলে কি হয়, কোনো যদি থার্ড পার্টির যদি কোনো বডিলি ইনজুরি অথবা কোনো ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি ইজ আনলিমিটেড। কোর্টের জাজমেন্ট যেটা হবে সেটাই লায়াবিলিটি হতে পারে। তো অনেক সময় লায়াবিলিটি অনেক বেশি হয়, তো সেটা যাতে ইনস্যুরার ঠিক মতন পেমেন্ট করতে পারে সেটার জন্যই এই থার্ড পার্টি পুলটা ফরমেশন করা হয়েছে, এবং সেখানে সমস্ত রকম ইন্স্যুরার্স, জেনারেল ইন্স্যুরেন্স সেখানে এবং রিইন্স্যুরেন্স তার মধ্যে কন্ট্রিবিউট করছে। Multiple general insurance companies came together to organize a pool of funds to pay for third-party losses incurred by commercial vehicle owners. Every insurer registered to carry on general insurance business, including motor insurance business or general reinsurance business, shall automatically participate in the pooling arrangement to the extent set out herein. তাহলে যে কোনো রকম জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস যারা করছে বা যারা জেনারেল রিইন্স্যুরেন্স বিজনেস করছে, তারা অটোমেটিক্যালি এই পুলিং অ্যারেঞ্জমেন্টে পার্টিসিপেট করছে টু দ্য এক্সটেন্ট সেট আউট হিয়ারিন। একটা এক্সটেন্ট ঠিক করা হয়েছে, সেই এক্সটেন্ট অনুযায়ী তারা সবাই পার্টিসিপেট করছে, কন্ট্রিবিউট করছে। দ্য পুলিং অফ বিজনেস অ্যামং অল ইনস্যুরার্স উইল বি অ্যাচিভড through a multilateral reinsurance arrangement between the underwriting insurer and all the other registered insurers carrying on general insurance business, including motor insurance business and general insurance reinsurers. Okay. The GIC Re shall act as administrator of the pooling arrangement. তাহলে এই পুলিং অ্যারেঞ্জমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে জিআইসি রি। জিআইসি রি হচ্ছে একটা কোম্পানি যে রিইন্স্যুরেন্স বিজনেস করে থাকে। ইট উইল অ্যাক্ট আন্ডার দ্য গাইডেন্স অফ জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া। There will be no agency commission or brokerage payable in respect of motor third party insurance business. তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স বিজনেসে কোনো এজেন্সি কমিশন or brokerage is not payable. The underwriting insurer will be paid a reinsurance commission of 10% on the premium ceded by it to all the other insurers and reinsurers. And the GIC Re as administrator shall be paid a fee of 2.5% of the total premium on motor third party insurance business in respect of the business underwritten for the pooled account. Okay. জিআইসি রি যেহেতু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কাজ করছে, সেহেতু সেখানে সে একটা ফিস পাচ্ছে। নেক্সট, দ্য পুলিং অফ দ্য বিজনেস উইল বি শেয়ার্ড বাই এ রিইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট ইনভলভিং ইন আন্ডাররাইটিং অফিস অ্যাজ সিডিং ইনস্যুরার and other insurers and reinsurers. As GIC Re is the only operating reinsurer in the market at present, GIC Re will also participate in the pool as seeded reinsurers. তাহলে এই পুলিং অ্যারেঞ্জমেন্টের একটা রিইন্স্যুরেন্সও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। রিইন্স্যুরেন্স মানে কি, যে পার্টটার রিস্ক ইনস্যুরার নিতে পারছে না, সেই পার্টটাকে ইনস্যুরার কি করছে, রিইন্স্যুরেন্স করিয়ে দিচ্ছে। যেটা আমি প্রথমেই বললাম যে থার্ড পার্টি ক্লেমের ক্ষেত্রে ক্লেম অনেক সময় অনেক হিউজ অ্যামাউন্টের হতে পারে, তো সেক্ষেত্রে যাতে সেই রিস্কটাকে সে পুরোপুরি
মানে কম্পেনসেট করতে পারে, সেজন্যই ইন্স্যুরার তার রিস্কটাকে রিইন্স্যুরেন্স করিয়ে রাখছে। The General Insurance Council of India, a body representing all non-life insurers, has been given the authority to lay down the rules and procedures for underwriting, accounting and settlements. তাহলে এই আন্ডাররাইটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড সেটেলমেন্টস কে করছে? জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া। The rates and terms for third-party insurance are to be decided by IRDA. In effect, motor third-party insurance will continue under tariff. তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রেটস, টার্মস, কভারেজ কি কি থাকবে সেগুলো সব ডিসাইডেড বাই IRDA. ওকে, দ্য জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল will also ensure smooth functioning and timely settlement of the claims. Next আমরা পড়ব declined risk pool. The Indian Motor Third Party Declined Risk Insurance Pool operates in the auto arena of the commercial vehicles to have adequate and fair sharing by all insurers. তাহলে এখানে ওটাই দেখা হচ্ছে যাতে প্রতিটা ইন্স্যুরার্সই এখানে ফেয়ার এবং ইকুইটেবল কন্ট্রিবিউশন করে, সিম্পলিসিটি টু অ্যাডমিনিস্টার অ্যান্ড to bring claims management efficiency. The policy of declined risk insurance pool applies to all commercial vehicles for standalone third party insurance. Okay, third party insurance মানে হচ্ছে অ্যাক্ট অনলি ইন্স্যুরেন্স, মানে যেটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি। আমরা জানি থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকলে কোনো ভেহিকেল পাবলিক প্লেসে চলতে পারবে না। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো নক ফর নক এগ্রিমেন্ট। দেখে নাও, নক ফর নক is an agreement between auto insurers that in the event of an accident, each insurance company will pay for the damage to the vehicle insured with it without attempting to establish blame for the accident. তাহলে বেসিক্যালি নক ফর নক এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো ইন্স্যুরার তার সাবরোগেশন রাইটটাকে কাজে লাগাচ্ছে না। এবার আমরা সাবরোগেশন কাকে বলে আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি, যে ধরো আমার গাড়ির কোনো ক্ষতি হলো কিন্তু তার জন্য নেগলিজেন্ট অন্য কোনো গাড়ি, মানে অন্য কোনো গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা মেরেছে, যার জন্য আমার গাড়ির একটা ক্ষতি হয়েছে। ঠিক আছে, গাড়ির বডিতে কোনো ড্যামেজ হয়েছে। ঠিক আছে, কোনো ড্যামেজ হয়েছে, তো সেক্ষেত্রে সাবরোগেশন রাইট অনুযায়ী কি করা উচিত, আমি প্রথমে আমার যে ইন্স্যুরার আছে, যার কাছে আমার ওন ড্যামেজ করা আছে, তার কাছে আমি ক্লেম করব। আমার ইন্স্যুরার কি করবে, আমাকে ক্লেমটা কম্পেনসেট করে দেবে। কম্পেনসেট করে দেওয়ার পরে ইন্স্যুরার কি করবে, আমার ইন্স্যুরার যে গাড়ি নেগলিজেন্ট অ্যাক্টের জন্য আমার গাড়ির ক্ষতিটা হলো সেই গাড়ির কাছ থেকে ক্লেমটাকে সে রিকভার করবে। এটা হচ্ছে জেনারেলি সাবরোগেশন মানে হচ্ছে এটা। কিন্তু ওন ড্যামেজের ক্ষেত্রে এই সাবরোগেশন রাইটটা ইন্স্যুরার্সরা কাজে লাগাচ্ছে না, তখন সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করে নিচ্ছে, যেটাকে বলা হচ্ছে নক ফর নক এগ্রিমেন্ট। এবং এই এগ্রিমেন্টে কি হচ্ছে, ধরো আমার গাড়ির কোনো ক্ষতি হলো, তো আমি আমার ইন্স্যুরারের কাছে গেলাম, আমার ইন্স্যুরার আমাকে ক্লেমটা পেমেন্ট করে দিল, সে আর যে গাড়ির কারণে আমার ক্ষতি হয়েছে তার কাছে আর ক্লেমটা রিকভার করার জন্য গেল না। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ইন্স্যুরার্স হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট কল্ড নক ফর নক এগ্রিমেন্ট অ্যাকর্ডিং টু হুইচ ইরেসপেক্টিভ অফ হু ওয়াজ নেগলিজেন্ট প্রোভাইডেড দ্য ড্যামেজ ইজ কভার্ড আন্ডার দ্য policy. The insurers covering the damage will not exercise subrogation rights against the party involved in the accident. Instead, they will indemnify their insured subject to the terms of policy. কারণ কোনো একটা রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে দুটো গাড়ি একে অপরকে বলবে যে ও নেগলিজেন্ট অ্যাক্টের জন্য আমার ক্ষতি হয়েছে। কেউই নিজের নেগলিজেন্ট অ্যাক্টটা সহজে স্বীকার করবে না, এবং তার জন্য বিভিন্ন রকম কোর্ট কেস হবে, বিভিন্ন রকম কেসের ক্ষেত্রে কোর্টে কেস করতে গেলে তার বিভিন্ন রকম লিটিগেশন এক্সপেন্সেস আছে। তো সেগুলোর থেকে বাঁচার জন্য ইন্স্যুরাররা নিজেদের মধ্যে এই নক ফর নক এগ্রিমেন্টটা করে থাকে। ঠিক আছে, নেক্সট দেখবো দ্য নক ফর নক এগ্রিমেন্ট বেনিফিটস। কি কি বেনিফিট আছে? দ্য ইন্স্যুরার্স অ্যাজ দে অ্যাভয়েড ইন্টার কোম্পানি লিটিগেশন অ্যান্ড দেয়ার বাই সেভ কস্টস। যেটা আমি বললাম, তাদের নিজেদের ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে বিভিন্ন রকম লিটিগেশন হবে, এবং একটা ক্লেমের জন্য অনেকগুলো লিটিগেশন হতে পারে, দুটো ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো কোর্টে কেস করলো, তো সেই সেভিংসটাকে সেই কোর্টের লিটিগেশন এক্সপেন্সটাকে সেভ করার জন্য এটা একটা করা হয়। ইট বেনিফিটস দ্য ইনসিওরডস বিকজ দে রিকভার দ্য ক্লেম স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দেয়ার ইন্স্যুরার্স। এখানে ইনসিওর্ডেরও একটা
মানে ইন্টারেস্ট সেভ হচ্ছে, সেটা হচ্ছে সে স্ট্রেট আওয়ে তার নিজের ইনসিওরের কাছ থেকে ক্লেমটাকে রিকভারি করে নিতে পারছে। ইট অলসো বেনিফিটস দ্য ইনসিওরিং পাবলিক বিকজ দ্য রিডাকশন ইন দ্য কস্ট ক্লেমস ইজ ইভেন্চুয়ালি রিফ্লেক্টেড ইন দ্য রিডিউসড প্রিমিয়ামস। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিজের যদি মানে ইন্স্যুরেন্স কোম্পানিজের যদি মানে কোনো একটা ক্ষেত্রে খরচা বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রিমিয়ামটাও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলেও ইনসিওরিং পাবলিকও এক্ষেত্রে বেনিফিটেড। নেক্সট, ডিফারেন্স বিটুইন ওন ড্যামেজ অ্যান্ড থার্ড পার্টি কভার্স। তাহলে ওন ড্যামেজ কভার আর থার্ড পার্টি কভারের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা দেখে নেবো আমরা। ওন ড্যামেজ পলিসি কভার্স ড্যামেজ অ্যান্ড থেফট টু দ্য ভেহিকেল, যেটা অন্য কোনো থার্ড পার্টি এখানে এফেক্টেড নয়, থার্ড পার্টিকে কোনো লস, থার্ড পার্টি লাইবিলিটি কিছু নেই এখানে। যার নিজের গাড়ি, যে ইনসিওর তার নিজের গাড়ি কোনোভাবে ড্যামেজড হয়েছে অথবা সেটা চুরি হয়ে গেছে। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য সাম ইনসিওর্ড অর ম্যাক্সিমাম লাইবিলিটি অফ ইনসিওরার ইজ ইন অ্যান ওন ড্যামেজ কভার ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইনসিওরস ডিক্লেয়ার ভ্যালু, দ্যাট ইজ আইডিভি। তাহলে ম্যাক্সিমাম লাইবিলিটি অফ দ্য ইনসিওরার কোনো একটা ওন ড্যামেজের ক্ষেত্রে সেটা কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে, দ্য ইনসিওর ডিক্লেয়ার্ড ভ্যালু, তার থেকে বেশি লাইবিলিটি ইনসিওরারের কখনোই হবে না ওন ড্যামেজের ক্ষেত্রে। কিন্তু এবার থার্ড পার্টির ক্ষেত্রে দেখা যাক, the third party cover on the other hand has a limited liability of rupees 7.5 lakh in case of damage to vehicle or property of the third person। মানে যদি কোনো থার্ড পার্সনে যদি কোনো প্রপার্টি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইনসিওরারের লাইবিলিটি হতে পারে 7.5 লাখ। কিন্তু আনলিমিটেড লাইবিলিটি ইন কেস অফ বডিলি ইনজুরি অর লস অফ লাইফ। Third party cases are fought at Motor Accident Claims Tribunal and the amount of compensation to the third party is decided by the court। তাহলে the amount of compensation to the third party মানে to the victim is decided by the court and that amount can be unlimited। then that amount is unlimited। এখানে কোনো ফিক্সড অ্যামাউন্ট বলা নেই, এখানে প্রতিটা কেসে কোনো যে ভিকটিম তার এজ, তার স্ট্যাটাস, তার প্রফেশন, সমস্ত কিছু, তার ইনকাম কি ছিল সেগুলো সমস্ত কিছুর ওপর তার লাইবিলিটিটা ফিক্সড হবে এখানে, ঠিক আছে। তো যেহেতু এটা আনলিমিটেড লাইবিলিটি সেই জন্যই এখানে ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স পুলের প্রয়োজনীয়তা আছে। তো আজকে এতটাই। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 2 এর নেক্সট পার্টটা পড়বো। তোমাদের যদি ভিডিওটা কোনোভাবে ইনফরমেটিভ মনে হয়, তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে কাইন্ডলি ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।